আসসালামু আলাইকুম। আজকে ক্লাস 12 এর যে হেলথ অ্যান্ড ডিজিজ অর্থাৎ ইমিউনোলজি চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম, আমরা আজকে পার্ট 4 এ ঢুকছি। পার্ট 3 তে যেগুলো পড়িয়েছিলাম, ইমিউন সিস্টেমের অন্তর্গত ইমিউন সেলস, লিম্ফয়েড অর্গান, অ্যান্টিজেন পড়িয়েছি, অ্যান্টিবডি পড়িয়েছি। অ্যান্টিবডির একটুখানি ফাংশন পড়িয়েছিলাম, কীভাবে কাজ করে। আজকে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডিগুলো তারা পরস্পর বিক্রিয়া করে, এই জিনিসটা আমরা শুনবো আর কি। এটাকে বলা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন বা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি আন্তঃক্রিয়া। তো একটা বিশেষ পদ্ধতিতে এরা এই কাজগুলো করে থাকে। আমরা এর আগের দিন যেমন পড়েছিলাম, বলছিল যে অ্যান্টিজেনগুলোকে প্রশমকরণ, তারপরে তোমার প্রেসিপিটেশন, নিউট্রালাইজেশন যেটা বললাম প্রশমকরণ, তারপর হচ্ছে লাইসিস, অপসোনাইজেশন, এই সমস্ত পদ্ধতিতে কিন্তু অ্যান্টিজেনগুলোকে অ্যান্টিবডিগুলো ধরে ধরে মারার চেষ্টা করেছি। তো তারই আরও একটি এক্সাক্ট বলতে গেলে কিভাবে কাজটা করে আর কি, সেটাই আজকে বলছি। তো যেটা কথা হচ্ছে সেটাও যে অ্যান্টিজেনকে প্রথমে চিহ্নিতকরণ করতে হবে। তার মানে যে পয়েন্টটা আসবে, কোন অ্যান্টিবডি যদি অ্যান্টিজেনকে মারতে চাই, তাহলে সেই অ্যান্টিজেনের আগে আইডেন্টিফাই করতে হবে যে কোন অ্যান্টিজেনটা কোন অঙ্গে গিয়ে অ্যাটাক করেছে, তার এগেনস্টে নির্দিষ্ট একটা অ্যান্টিবডি তৈরি হবে। আমরা অ্যান্টিজেনের বৈশিষ্ট্যকে পড়তে বলেছিলাম যে অ্যান্টিজেন প্রজাতি নির্দিষ্টতা, অঙ্গ নির্দিষ্টতা, অর্থাৎ যে অঙ্গে অ্যাটাক করবে সেই অঙ্গে সেই অ্যান্টিবডিটা তার এগেনস্টে আসবে। অর্থাৎ যেটা প্রথম পয়েন্ট আসছে, অ্যান্টিবডি গঠন। তাহলে যেটা বললাম, অ্যান্টিজেন আসলো, সেই অ্যান্টিজেনকে আগে আইডেন্টিফাই করবে, তার এগেনস্টে একটা অ্যান্টিবডি গঠিত হবে। ধরে নাও যে অ্যালার্জি জনিত কোনো অ্যান্টিজেন আমাদের দেহে প্রবেশ করেছে, তাহলে তো সেখানে গিয়ে আইজিএ বা আইজিজি ভিড় করলে হবে না। তার জন্য আলাদা একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রয়েছে। কোন অ্যান্টিবডি? আইজিই। সে নির্দিষ্টভাবে কাজ করবে। এটাই হচ্ছে কথা। তারপর হচ্ছে অ্যান্টিজেনগুলোকে অ্যান্টিবডি কিন্তু ওই নিউট্রালাইজেশন, তারপরে তোমার প্রেসিপিটেশন, এই সমস্ত পদ্ধতিতে তাকে তার বাইরের যে আবরণটা রয়েছে তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে সে কিন্তু কাজ করতে শুরু করবে। তাহলে নেক্সট বিক্রিয়া হচ্ছে কি, নেক্সট কথা হচ্ছে কি, যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন। এই পদ্ধতিতে কাজ করবে। নেক্সট অপশন কি আসতে পারে? না, অ্যান্টিজেন গুলো যখন দেহে প্রবেশ করলো, যে অঙ্গে প্রবেশ করলো, সেই অঙ্গে কিন্তু একটা টক্সিন ক্ষরণ করে, যার কারণে সে অ্যান্টিজেনিসিটি ধর্ম প্রকাশ করে। টক্সিন ক্ষরণ করা মাত্রই সেটা কিন্তু একটা এখন সংক্রামিত হলো অঙ্গটা। তাহলে অ্যান্টিজেন মিশ্রিত টক্সিনকে নিউট্রালাইজ করার জন্য অ্যান্টিবডি তার এগেনস্টে একটা অ্যান্টিটক্সিন ক্ষরণ করবে। অ্যান্টিজেন যদি টক্সিন ক্ষরণ করে, তাহলে অ্যান্টিবডি অ্যান্টিটক্সিন ক্ষরণ করবে। তাহলে টক্সিন অ্যান্টিটক্সিন, এই প্রক্রিয়ার মাধ্যমে অ্যান্টিজেনকে অ্যান্টিবডিগুলো মারবে। নাম্বার 4 কি আসতে পারে? না, এই অ্যান্টিটক্সিন আর এই টক্সিন অ্যান্টিটক্সিন পদ্ধতিটা একটু দুভাগে বিভক্ত হয়ে যায়। এটাকে আমরা 4 যদি না বলে দুটো ভাগে ভাগ করে দিলাম। ধরে নাও, একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে,
আর নেক্সট হচ্ছে ডায়াবেটিস পদ্ধতিতে। ফ্যাগোসাইটোসিস, ডায়াবেটিস। ফ্যাগোসাইটোসিস তো আমরা সবাই পড়েছিলাম যে কোনো বহিরাগত জীবাণু দেহে প্রবেশ করলে আমাদের যে কোষগুলো রয়েছে তারা বিশেষ একটা ক্ষণপথ সৃষ্টি করে তাকে নিজের কোষের মধ্যে ঢুকিয়ে নেবে, ঢুকিয়ে সেখানে কোষের মধ্যে আমাদের লাইসোজোম রয়েছে, সে লাইসোজোম ওই জীবাণুটাকে ধরে ফ্যাগোলাইসোজোম গঠন করে তাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে অ্যান্টিজেনটাকে, দিয়ে আবার এক্সোসাইটোসিস পদ্ধতিতে বাইরে বের করে ছেড়ে দেবে, অর্থাৎ মৃত আকারে বের করে দেবে। তাহলে এটা বলছি ফ্যাগোসাইটোসিস। ডায়াবেটিসটা কি? যদি কোনো প্যাথোজেন দেহের মধ্যে প্রবেশ করে তাহলে আমাদের রক্তবাহের মধ্যে প্রবাহিত যে শ্বেতকণিকাগুলো রয়েছে, বিশেষ করে মনোসাইট, নিউট্রোফিল, এরা কি করবে, ওই রক্তবাহ ছেড়ে দূরে কোনো জায়গাতে গিয়ে, অর্থাৎ রক্তবাহ ভেদ করে তারা যেখানে প্যাথোজেনটা প্রবেশ করেছিল সেই প্যাথোজেনের কাছে গিয়ে হাজির হয়ে যাবে, দিয়ে তাকে তার অ্যান্টিজেনের যে বাইরের আবরণটা রয়েছে তাকে মেরে দিয়ে ডায়াবেটিস এটাকে বলছে, এই পদ্ধতিতে তাকে ধ্বংস করবে। তাহলে ফ্যাগোসাইটোসিস হয়ে গেল, ডায়াবেটিস হয়ে গেল। এবারে আমরা সরাসরি চলে যাচ্ছি ইমিউনিটিতে। এতক্ষণ আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডির কার্য পদ্ধতি পড়ছিলাম, কিভাবে কাজ করছিল। আরেকটা কথা বলা যেতে পারে এই ক্ষেত্রে, ইন্টারফেরন বলে একটা কথা রয়েছে, ইন্টারফেরন। এই ইন্টারফেরনগুলো শুধুমাত্র ভাইরাস আক্রান্ত কোষগুলোকে এরা কিন্তু এর বিরুদ্ধে কাজ করবে। অর্থাৎ কোনো কোষ যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, অনলি ভাইরাস, তাহলে সেই ভাইরাস আক্রান্ত কোষ থেকে একটা গ্লাইকোপ্রোটিন জাতীয় বস্তু খরিতে হবে। সেই গ্লাইকোপ্রোটিন জাতীয় বস্তুটা ক্ষরণের ফলে যে, অর্থাৎ গ্লাইকোপ্রোটিন জাতীয় বস্তুটার নামই হচ্ছে ইন্টারফেরন। সেই ইন্টারফেরন তখন তোমার হচ্ছে ভাইরাস আক্রান্ত কোষটাকে ও ধ্বংস করে দেবে। একে বলা হয় ইন্টারফেরন। ইন্টারফেরন সম্বন্ধে আর একটু বেশি করে পড়ছি একটু পরে। এবার আসছে ইমিউনিটি, অনাক্রম্যতা। ইমিউনিটি যদি ভাগ করি, দুই ভাগে বিভক্ত হবে। একটাকে বলা হয় ইননেট, আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড। ইননেট হচ্ছে সহজাত, আর এটা হচ্ছে অর্জিত। কথার মধ্যে বুঝতে পারছো এই প্রকার ইমিউনিটি। অর্থাৎ আগে বলিস ইমিউনিটির সংজ্ঞাটা কি। দেহে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া জাতীয় বস্তু, প্যাথোজেন প্রবেশ করলে তার বিরুদ্ধে আমাদের দেহ যে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে তাকে বলা হবে ইমিউনিটি। এই ইমিউনিটি দুভাগে বিভক্ত হয়েছে, ইননেট ইমিউনিটি বা সহজাত অনাক্রম্যতা, অ্যাকোয়ার্ড ইমিউনিটি বা অর্জিত অনাক্রম্যতা। সহজাত অনাক্রম্যতা হচ্ছে এটা আমরা মায়ের পেট থেকেই, ভ্রূণ অবস্থা থেকেই পেয়ে গেছি। এর আগে আমরা পড়েছি আইজিজি নামক অ্যান্টিবডি আমরা প্লাসেন্টার মাধ্যমে মায়ের দেহ থেকে পেয়েছি। তাহলে এটা একটা সহজাত অনাক্রম্যতার মধ্যে পড়লো। আর কি পেয়েছি, মায়ের পেট থেকে যখন আমরা ভূমিষ্ঠ হলাম, পেট থেকে বেরিয়ে আসলাম, পৃথিবীতে আসলাম, তখন আমরা স্তনগ্রন্থি থেকে যে দুগ্ধ খরিত হয়, সেই দুগ্ধতে ফার্স্ট 15 ডেজের মধ্যে যদি আমরা সেই দুগ্ধটা পান করে থাকি তাহলে কোলেস্ট্রাম খেয়ে থাকলাম। ওই কোলেস্ট্রাম বলা হয়। ওই কোলেস্ট্রামে আমরা কি অ্যান্টিবডি পেয়েছিলাম, আইজিএ পেয়েছিলাম।
তাহলে এইভাবে আমরা বেশ একটা দুটো অ্যান্টিবডি পেয়ে সহজে অনেক ক্ষমতা পেয়ে গেছি। আর কি আমাদের দেহে অটোমেটিক্যালি ভ্রূণ অবস্থা থেকেই কিছু কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো আমাদেরকে সহজে অনেক ক্ষমতা দিয়ে থেকেছে। কিরকম ভাবে? আমাদের যে লাইসোজাইম থাকে, লাইসোজাইম একটা এনজাইম, সেই লাইসোজাইম আমরা বাইরে থেকে কোথাও গ্রহণ করতে হয়নি বা কোনো অ্যান্টিজেনের বিরুদ্ধে তাকে খরিত হতে হয়নি। এটা অটোমেটিক্যালি আমাদের দেহতে প্রাথমিক অবস্থা থেকেই রয়েছে, প্রথম থেকেই রয়েছে। তাহলে লাইসোজাইমের মাধ্যমে আমরা সহায়তা পেয়ে থাকি। 2 নম্বর কথা কি আসবে? যে আমাদের পেটের মধ্যে পাকস্থলীতে যে HCl থাকে, তীব্র গাঢ় অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, সেটা কিন্তু সব সময় আমরা যদি কোনো জীবাণুযুক্ত খাবার খেয়ে ফেলি, সেই জীবাণুকে HCl ধ্বংস করে দেয়। তাহলে সেইভাবে আমরা অনেক ক্ষমতা পেয়ে যাচ্ছি। কোন প্রকার অনেক ক্ষমতা? সহজাত অনেক ক্ষমতা। বেসিক পলিপেপটাইড, বেসিক পলিপেপটাইড নামে একটা কেমিক্যাল রয়েছে আমাদের দেহের মধ্যে, যেগুলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যেগুলো রয়েছে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেয়। এইভাবে সহজাত অনেক ক্ষমতা পেয়ে থাকি আমরা। প্রোপারডিন একটা কেমিক্যাল, প্রোপারডিন সেও কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়, সেটাও কিন্তু আমরা সহজাত অনেক ক্ষমতার মধ্যে এর মাধ্যমে পেয়ে থাকি। আমাদের যে শ্বেত রক্ত কণিকাগুলো রয়েছে, নিউট্রোফিল, ইওসিনোফিল, আমাদের জগতের মধ্যে কুপফার কোষ, এগুলো আমাদের বাইরে থেকে নিতে হয় না, এগুলো অটোমেটিক্যালি দেহের মধ্যে সংশ্লেষিত হয়ে আছে, সেহেতু এগুলোকে বলবো সহজাত অনেক ক্ষমতা। এবার আসছে অর্জিত অনেক ক্ষমতা। আচ্ছা, অর্জিতটা পরে বলছি। সহজাত অনেক ক্ষমতা আরো কিছু রয়েছে। তাহলে সহজাত অনেক ক্ষমতা আমরা পাবো কিভাবে, সৃষ্টি করবো কিভাবে? সহজাত অনেক ক্ষমতার সঙ্গে জড়িত কিছু আমরা কিছু সেল পড়লাম, কিছু এনজাইম পড়লাম। তাহলে আমরা সহজাত অনেক ক্ষমতা পাবো কিভাবে? পাওয়ার একটা পদ্ধতি হচ্ছে কি, যদি বলা হয় কিছু ব্যারিয়ার রয়েছে, অর্থাৎ এইভাবে পেয়ে থাকি আমাদের দেহের মধ্যে কিছু প্রতিবন্ধকতা রয়েছে, প্রতিবন্ধক রয়েছে, বাধা রয়েছে। তাহলে এই বাধাগুলোই আমাদের সহজাত অনেক ক্ষমতা দিয়ে থাকে। তো এই ব্যারিয়ারগুলোকে দুভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ফিজিক্যাল বা হচ্ছে ভৌত, আর একটা হচ্ছে ফিজিওলজিক্যাল। এক হচ্ছে ফিজিক্যাল, দুই হচ্ছে ফিজিওলজিক্যাল। আমরা অর্জিতটা পরে পড়বো, এখন অর্জিতটা আমি কেটে দিলাম। আমরা পড়ছি সহজাত অনেক ক্ষমতা পাবো কিভাবে, তার প্রসেসটা আমি বলছি একটু একটু করে, তোমরা শোনো। তাহলে কিছু বাধা রয়েছে আমাদের দেহের মধ্যেই, সেই বাধাগুলোই আমাদের সহজাত অনেক ক্ষমতা দিয়ে থাকে। এক হচ্ছে ফিজিক্যাল ভৌত প্রতিবন্ধক, আর একটা হচ্ছে ফিজিওলজিক্যাল শারীরবৃত্তীয়। ভৌতগুলো কি আছে না, আমাদের নাকের মধ্যে দেখবে কিছু রোম রয়েছে, অর্থাৎ হেয়ার বা হচ্ছে মিউকাস পর্দা রয়েছে। সেগুলো কি আমাদের বাইরে থেকে কোনো যদি জীবাণু প্রবেশ করে, সেই নাকের রোমগুলো আটকে দিবে, ওখানে প্রথমে আটকে দিল। এইভাবে একটা আমরা অনেক ক্ষমতা পেয়ে গেলাম অটোমেটিক্যালি। যদি কোনো কারণে আবার মিউকাস পর্দাতে চলেও যায়, সেই মিউকাস পর্দা কোথায় পাঠাবে? নাকের মধ্য দিয়ে আমাদের মুখগহ্বর পাঠিয়ে দিবে। মুখগহ্বরের মধ্যে যদি আমরা কোনো কারণে গিলে ফেলি সেটাকে, তাহলে সেটা পাকস্থলীতে পৌঁছে যাবে। পাকস্থলীতে কে রয়েছে? HCl রয়েছে, সেই HCl তখন ধ্বংস করে দেবে। এইভাবে আমরা অনেক ক্ষমতা পেয়ে গেলাম। আর কি হতে পারে? আমাদের যে ত্বক, স্কিন, স্কিন হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স এর অন্তর্গত, অর্থাৎ সমস্ত বাধা প্রতিবন্ধক যেগুলো রয়েছে প্রথম আমাদের স্কিন অ্যাটাক করবে। স্কিনকে যদি অ্যাটাক করে, স্কিন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই জন্য স্কিনকে বলা হয় ফার্স্ট লাইন অফ ডিফেন্স। আমরা যেমন কোনো রাষ্ট্রের, আমাদের যদি ভারতবর্ষ বলি, ভারতবর্ষের ফার্স্ট লাইন অফ ডিফেন্স বলা হয় BSF দেরকে। অর্থাৎ যদি প্রথম কোনো অ্যাটাক হয় দেশের মধ্যে, তাহলে BSF প্রথম তাকে প্রতিরোধ করার চেষ্টা করবে। এই জন্য BSF ফার্স্ট লাইন অফ ডিফেন্স বলা হয়। সেই রকমই আমাদের স্কিনকে বলা হয় ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এটা সহজাত অনেক ক্ষমতার অন্তর্গত। স্কিন তাহলে কি করবে? তার যে ঘাম আছে বা সিরাম রয়েছে, এগুলোর মাধ্যমে কিন্তু সে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, যার ফলে আমরা সহজাত অনেক ক্ষমতা পেয়ে থাকি। এবার কিছু ফিজিওলজিক্যাল রয়েছে। ফিজিওলজিক্যাল ব্যারিয়ার্স, ফিজিওলজির মধ্যে কি পড়বে? NK সেল রয়েছে, NK সেল, HCl,
সিবাম and sweat লাইসোজাইম এনকে সেল কি করে ন্যাচারাল কিলার সেল এগুলো আমাদের দেহের মধ্যে অটোমেটিক্যালি দেহের মধ্যে অবস্থান করে এনকে সেল হচ্ছে ন্যাচারাল কিলার সেল তার কাজ হচ্ছে বিভিন্ন ছোট ছোট টিউমার কোষ হয় বিনাইন টিউমার গুলো সেই বিনাইন টিউমার গুলো ধ্বংস করতে সাহায্য করে এনকে সেল এসিএল আমরা আগে বললাম এটা দেহের মধ্যে অবস্থিত একটা তীব্র অ্যাসিড পাকস্থলিত রয়েছে যে কিনা ছোট ছোট জীবাণুগুলো যেগুলো রয়েছে সেই সমস্ত জীবাণু ধ্বংস করতে পারে সিবাম আমাদের দেখবা রাতের বেলা ঘুমালে সকালবেলা উঠে এই মুখের মধ্যে যে হাত দিই একটা চটচটে ভাব দেখা যায় এটাকে বলে সিবাম সেবেসিয়াস গ্রন্থি থেকে খরিত হয় সিবাম সিবাম কি করে মুখটাকে আমাদের ফ্রেশ করতে সাহায্য করে সকালবেলা যে সিবামটা দেখতে পাই সেই সিবামটার কারণে হচ্ছে যদি কোনো ভাইরাস ব্যাকটেরিয়া ওখানে পড়ে থাকতো তাহলে সিবাম কিন্তু তাকে ধ্বংস করে দিয়েছে আমরা অটোমেটিক জানতে পারি না সুয়েট গ্ল্যান্ড কি করে সুয়েট গ্ল্যান্ডে সুয়েট করিতে হয় বা ঘাম করিতে হয় সেই ঘামগুলো অনেক সময় দেহের ভিতর থেকে জীবাণুগুলোকে বাইরে করে দিতে পারে সেই জন্য এটা এক প্রকারের ফিজিওলজিক্যাল ব্যারিয়ারের মধ্যে পড়ে আর লাইসোজাইম এ তো সবাই জানো লাইসোজাইম এটা একটা ভালো একটা এনজাইম যে চোখের অস্ত্রতে রয়েছে বিভিন্ন ক্ষরণকারী পদার্থ রয়েছে চোখের অস্ত্রতে শুরু করে সিমেন্ট থেকে শুরু করে বীর্য অর্থাৎ যেটা বলছি বীর্য এই সমস্ত জায়গাগুলোতে লাইসোজাইম পাওয়া যাবে লাইসোজাইম মুখগহ্বরে পাওয়া যাবে যদি কোনো ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকে যায় সে কিন্তু ধ্বংস করে দেবে আচ্ছা এগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল ব্যারিয়ার এবং এগুলো হচ্ছে বাহ্যিক প্রতিবন্ধক এগুলো হচ্ছে বাইরে থেকে আমরা পেয়েছি তাহলে এবার আমি যদি বলি যে আরো অভ্যন্তরীণটা কি হবে ইন্টারনাল এটা যদি হয় এক্সটার্নাল তাহলে ইন্টারনাল গুলো কি কি আছে ইন্টারনাল ব্যারিয়ার্স যার প্রথম নাম আমাদের সে হচ্ছে ডব্লিউবিসি অর্থাৎ হোয়াইট ব্লাড সেল শ্বেতকণিকা কে কে রয়েছে নিউট্রোফিল ইওসিনোফিল মনোসাইট সবাই শ্বেতকণিকা সবাই প্রায় আমাদের প্রতিরক্ষায় অংশগ্রহণ করে নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করবে মনোসাইট সেম ইওসিনোফিল তো আমরা যখন কোথাও জ্বালা যন্ত্রণা করবে আর কি প্রদাহ হবে ইনফ্লামেশন হবে সেই ক্ষেত্রে ইওসিনোফিল কাজ করবে সেই জায়গাটাকে প্রতিরোধ করে এইভাবে কাজ করে আর কি আসতে পারে তাহলে তিনটে কথা বলে দিলাম নিউট্রোফিল হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ইওসিনোফিল হচ্ছে ইনফ্লামেশন মনোসাইট সেম ইনফ্লামেশনে সাহায্য করে এবং এটাও কিন্তু ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে তাহলে এটা আমরা কিন্তু প্রাকৃতিকভাবে আমাদের দেহের মধ্যে রয়েছে এরা অ্যান্টিজেনের বিরুদ্ধে তৈরি হয়েছে এরকম কোনো ব্যাপার নেই শরীরের মধ্যে অটোমেটিক্যালি আমরা পেয়ে গেছি যেটা কথা একটু আগে বলছিলাম ইন্টারফেরন সেই ইন্টারফেরন সম্বন্ধে একটু বলছি ইন্টারফেরন হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন জাতীয় বস্তু দ্রবণীয় বস্তু যেটা কোনো কারণে যদি আমাদের দেহের কোষগুলোকে ভাইরাস দ্বারা অ্যাটাক হয় সংক্রামিত হয় তো সেই ভাইরাস আক্রান্ত কোষটি একটা দ্রবণীয় গ্লাইকোপ্রোটিন জাতীয় বস্তু ক্ষরণ করে সেই দ্রবণীয় গ্লাইকোপ্রোটিন জাতীয় বস্তুটার নামই হচ্ছে ইন্টারফেরন এই ইন্টারফেরন আবার তিন ভাগে বিভক্ত তিনটি ইন্টারফেরন পাওয়া যায় আলফা বিটা এন্ড গামা যদি আলফা বিটা কোনো কারণে একজোট যুক্ত হয়ে থাকে তখন তাকে বলা হবে টাইপ 1 অর্থাৎ টাইপ 1 কে বলা হয় আলফা বিটা ইন্টারফেরন এবং টাইপ 2 হচ্ছে গামা ইন্টারফেরন তিন প্রকারের ইন্টারফেরন আলফা বিটা হচ্ছে টাইপ 1 আর টাইপ 2 হচ্ছে গামা ইন্টারফেরন কোথা থেকে পাওয়া যাবে না তোমার হচ্ছে লিম্ফোসাইট থেকে পাওয়া যাবে টি লিম্ফোসাইট থেকে পাওয়া যাবে ইন্টারফেরন এই সমস্ত জায়গাগুলো উৎস বলা হচ্ছে কাজ করবে কোন কোন বিশেষ রোগের আছে হেপাটাইটিস রোগের বিরুদ্ধে কাজ করবে ব্রেস্ট ক্যান্সারের বিরুদ্ধে কাজ করবে এই সমস্ত রোগের বিরুদ্ধে স্পেশালি এরা কাজ করে হেপাটাইটিস বি আমরা শুনেছি যে এটা একটা ভাইরাস আক্রান্ত কোনো হচ্ছে তোমার রোগ যার ফলে লিভার অ্যাটাক হয় লিভার ক্ষতিগ্রস্ত হয় জন্ডিস হয়ে যাবে শরীর দুর্বলতা হবে তো সেই হেপাটাইটিস বি কে পার্টিকুলারলি এই ইন্টারফেরন কিন্তু হেপাটাইটিস বি এর বিরুদ্ধে কাজ করে যদি কারো ব্রেস্ট ক্যান্সার হয় স্তন ক্যান্সার হয় সেক্ষেত্রে বা কোন ক্যান্সার হলো সেক্ষেত্রে কিন্তু বা এইডস হলো এইডস হচ্ছে আমরা জানি সমস্ত ক্ষেত্রে জানি যে একটা পার্টিকুলার এইচআইভি ভাইরাস দ্বারা আক্রান্ত কোনো রোগ তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু ইন্টারফেরন কাজ করবে আমরা একটা কথা বলতে পারি ইন্টারফেরন কিন্তু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে না অনলি ফর ভাইরাস তাহলে এখন যদি প্রশ্ন পড়ে ইন্টারফেরন এবং তোমার হচ্ছে তোমার
ইন্টারফেরন এবং অ্যান্টিবডির মধ্যে পার্থক্য লেখো। তাহলে কি লিখবো? ইন্টারফেরন অনলি ভাইরাস আক্রান্ত কোষগুলোকে ধ্বংস করবে, কিন্তু অ্যান্টিবডি বোথ, সে ভাইরাসই হোক বা ব্যাকটেরিয়া হোক, দুটোকে আক্রান্ত করতে পারবে। আচ্ছা, ইন্টারফেরনের কাজ যেটা হবে স্বল্পস্থায়ী, এই কিন্তু বেশিক্ষণ কাজ করতে পারবে না, দ্রুত কাজ করবে কিন্তু স্বল্পস্থায়ী, কিছুক্ষণ থাকার পরে আবার সেই কাজটা তোমার হচ্ছে উধাও হয়ে যাবে। কিন্তু অ্যান্টিবডির কাজটা হবে ধীরে ধীরে, কিন্তু আবার লং লাস্টিং। আচ্ছা, এই কয়েকটা পার্থক্য আপাতত জেনে রাখো। প্রশ্ন যেটা পড়বো তোমাদের, যেটা বলে রাখি, প্রশ্ন ইমিউনিটি কাকে বলে, ভালো সংজ্ঞাটা মনে রাখবে। ইমিউনিটি কয় প্রকার, সহজাত এবং অর্জিত। সহজাত অনেক মধ্যে কি কিভাবে পেয়ে থাকে আবার ভালো করে পড়ে নিবা। এর মধ্যে যেটা পড়ছে ফ্যাগোসাইটোসিস আর ডায়াবেটিস ভালো করে করবে। এবং সবথেকে ভালো ইম্পর্টেন্ট কথা হচ্ছে ইন্টারফেরন, খুব ইম্পর্টেন্ট জায়গা একটা, এই কোশ্চেনটা ভালো করে একটু করে রাখবে, ইন্টারফেরনটা। আচ্ছা, তাহলে ইন্টারফেরন হয়ে গেল। তারপর আসবে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হচ্ছে আমাদের যে প্লাজমা সিরামগুলো রয়েছে, সেই প্লাজমা সিরাম থেকে প্রায় 30টির বেশি প্রোটিন খরিত হয়। যদি 30টির বেশি প্রোটিন খরিত হয় তাদের একত্রে বলা হবে কমপ্লিমেন্ট। অর্থাৎ প্লাজমা সেল থেকে, প্লাজমা সিরাম থেকে নিঃসৃত হলো মোর দ্যান 30 প্রোটিনস। একসঙ্গে কি বলা হবে? কমপ্লিমেন্ট প্রোটিন বা কমপ্লিমেন্ট সিস্টেম। কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্টের কার্য পদ্ধতি একটু ভিন্ন ধরনের, এরা দুটো পদ্ধতিতে কাজ করে। আচ্ছা, কমপ্লিমেন্টগুলো পাবো কোথা থেকে খরিত হয় না, হেপাটোসাইট সেল। হেপাটোসাইট কাকে বলা হচ্ছে? হেপাটো কথাটা মানে হচ্ছে যকৃৎ, অর্থাৎ যকৃতের যে কোষগুলো রয়েছে সেখান থেকে আমরা পেতে পারি। আচ্ছা, ম্যাক্রোফাজ, বিভিন্ন ম্যাক্রোফাজ থেকে গঠিত হতে পারে। আচ্ছা, কমপ্লিমেন্ট সিস্টেমটা একটু বলছি, এর কার্য পদ্ধতিটা একটু স্পেশাল টাইপের, একটু এক্সেপশনাল টাইপের। সেটা হচ্ছে কি, যে এরা দুটো পদ্ধতিতে কাজ করে। এক হচ্ছে ক্লাসিক্যাল, দুই হচ্ছে অল্টারনেট। ক্লাসিক্যাল পথে যে কাজটা করবে সেটা হচ্ছে অর্জিত অনাক্রমতাকে সক্রিয় করে, অর্জিত অনাক্রমতাকে সক্রিয় করে, এর মাধ্যমে সে ক্লাসিক্যাল পথটা অ্যাক্টিভেট হয়। আর যেটা অল্টারনেট রয়েছে সেটা হচ্ছে কিন্তু সহজাত অনাক্রমতার মাধ্যমে হয়। তাই এটা কাজ কিভাবে কাজ করে? তাহলে কমপ্লিমেন্ট যে প্রোটিনগুলো রয়েছে, আর একটু বলি, ক্লাসিক্যাল যে কমপ্লিমেন্টগুলো রয়েছে C1 থেকে C9 পর্যন্ত যে প্রোটিনগুলো রয়েছে, অর্থাৎ কমপ্লিমেন্ট C1, C2, C3, C4 এরকম ভাবে নামকরণ হয়ে C30 পর্যন্ত এদের নামকরণ করা হয় কমপ্লিমেন্ট প্রোটিনগুলোকে। তাহলে কি বললাম? কমপ্লিমেন্ট যেটা বললাম সংজ্ঞা পড়তে গিয়ে, যে প্লাজমা সিরাম থেকে খরিত হয়ে যদি মোর দ্যান 30 প্রোটিনস খরিত হয় তো একত্রে তাদেরকে বলা হবে কমপ্লিমেন্ট। এবং এই প্রোটিনগুলোকে C1, C2, C3, C4 থেকে নাম করে C30 পর্যন্ত নামকরণ করা হয়। এটা কাজ করে দুই ভাবে, ক্লাসিক্যাল পথে এবং অল্টারনেট পথে। ক্লাসিক্যাল পথে যে প্রোটিনগুলো কাজ করে, কমপ্লিমেন্ট প্রোটিনগুলো C1 থেকে C9 পর্যন্ত, C1 থেকে C9 পর্যন্ত, এবং অল্টারনেটে C3, বিশেষ করে C3 আর C5 থেকে এক্ষেত্রে C9 পর্যন্ত এরা কিন্তু কাজ করে। ওকে, ক্লাসিক্যাল পথ অর্জিত অনাক্রমতা সক্রিয় করে, অল্টারনেট পথের মাধ্যমে আমরা তোমার হচ্ছে সহজাত অনাক্রমতাকে অ্যাক্টিভেট করতে পারি। কাজ করে কিভাবে এবার একটু দেখাচ্ছি, দেখো।
এটা একটা কোনো কোষ এঁকেছি, যার কোষ পর্দা হচ্ছে এইটা। এটা হচ্ছে তার ভিতরের পার্ট, এটা হচ্ছে তার কোষ পর্দা। কোষ পর্দার এটা হচ্ছে কোষের বাইরের প্রোটিন অংশ, বাইরের অংশ। কমপ্লিমেন্ট কাজ করে একটা এক্সট্রাসেলুলার পদ্ধতি, এই জন্য বললাম যে কমপ্লিমেন্টের যে প্রোটিনগুলো রয়েছে সে কিন্তু সর্বপ্রথম কোষ পর্দার বাইরের আবরণী যে প্রোটিন আবরণী রয়েছে সেটাকে কিন্তু প্রথমে অ্যাটাক করবে। দিয়ে অ্যাটাক করার ফলে কমপ্লিমেন্টগুলো ভিতরে প্রবেশ করবে। ভিতরে প্রবেশ করা এইভাবে তারা ছড়িয়ে থাকবে। এটা হচ্ছে কমপ্লিমেন্ট প্রোটিন, এগুলো সব কমপ্লিমেন্ট প্রোটিন। আমি যেগুলো দাগ দিচ্ছি সেগুলো হচ্ছে কমপ্লিমেন্ট প্রোটিন। এইখানে একটা ছিদ্র এঁকেছি, এগুলোকে বলা হয় ছিদ্র বা পোর্স, ছিদ্র অথবা পোর্স। কমপ্লিমেন্ট প্রোটিনগুলো কোষ পর্দার মধ্য দিয়ে প্রবেশ করা মাত্রই সে কিন্তু কোষ পর্দার যে বাইরের যে আবরণগুলো রয়েছে সেগুলো কিন্তু ছিদ্র করে দেবে। ছিদ্র করার ফলে কি হবে, এখান দিয়ে কোষের বাইরের যে জলগুলো রয়েছিল ওয়াটার, সেই ওয়াটারগুলো কিন্তু এই ছিদ্র দিয়ে প্রবেশ করতে শুরু করবে। প্রবেশ করা মাত্র এখানে এখন প্রবেশ করলো জল, এখানে প্রবেশ করলো জল 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 বা হচ্ছে আদার্স কোনো লিকুইড, যাই হোক। প্রবেশ করা মাত্রই কি হবে, কোষ পর্দাটা ফেটে যাবে। কি হবে, জল প্রবেশ করা মাত্রই কোষ পর্দা ফুলে যাবে। ফুলার ফলে একটা লাইসিস দেখা দিবে, লাইসিস। এখন কি হবে, লাইসিস হয়ে যাবে। এই লাইসিস হওয়া মাত্রই তোমার হচ্ছে কোষের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস প্রবেশ করে থাকে, বা যদি বলি এটা যদি একটা ভাইরাস ব্যাকটেরিয়া কোষ বলি, তাহলে তার মধ্যে এভাবে প্রবেশ করবে এবং তার ছিদ্র করে কোষ পর্দাকে ছিদ্র করে দিবে, দিয়ে এখানে জল প্রবেশ করবে। জল প্রবেশ করা মাত্রই তোমার হচ্ছে প্যাথোজেনটার বা জীবাণুটার কোষ পর্দা ফেটে গিয়ে সে ধ্বংস হয়ে যাবে। এই হচ্ছে তার ক্রিয়া। কমপ্লিমেন্ট সিস্টেম এইভাবে কাজ করে থাকে। তাহলে আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই বলবে কমেন্ট বক্সে, আমি চেষ্টা করবো বলে দেওয়ার। তাহলে আমরা এতক্ষণ পড়লাম যে অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন। প্রথমে অ্যান্টিবডি গঠন হলো, তারপরে তাদের মধ্যে বিক্রিয়া হলো, নিউট্রালাইজেশন, প্রেসিপিটেশন, লাইসিস, অপসোনাইজেশন পদ্ধতিতে তারা ধ্বংস করে দিল। আচ্ছা, তারপর আমরা বললাম ইমিউনিটি দুই প্রকার, সহজাত এবং অর্জিত। সহজাত অনাক্রমতা কিছু বাহ্যিক প্রতিবন্ধকতা রয়েছে যেভাবে আমরা পেয়ে থাকি, অর্থাৎ আমাদের স্কিন, আমাদের লাইসোজাইম, লাইসোজোম, তারপর হচ্ছে এইচসিএল, তারপর হচ্ছে নাকের রোম বা মিউকাস মেমব্রেন, তারপর হচ্ছে আমাদের এনকে সেল, ডাব্লিউবিসি, সিবাম, সুয়েট গ্ল্যান্ড, আমাদের যে ডাব্লিউবিসি নিউট্রোফিল, ইওসিনোফিল, মনোসাইট, হ্যাঁ, এই সমস্ত পদ্ধতিতে আরো রয়েছে ইন্টারফেরন। এইগুলোর পদ্ধতি, এগুলোর মাধ্যমে আমরা কিন্তু একটা ইমিউন সিস্টেম পেলাম। কোন প্রকার না, হচ্ছে ইননেট ইমিউনিটি, সহজাত অনাক্রমতা। এবং দুটো স্পেশাল অ্যান্টিবডি হচ্ছে আইজিজি এবং আইজিএ। আচ্ছা, তারপর আমরা দেখলাম যে কমপ্লিমেন্ট সিস্টেমটাও কিন্তু আমাদের ইমিউনিটি দিয়ে থাকে, যেগুলোর নাম বললাম C1 থেকে C30 পর্যন্ত, একটা 30টির বেশি তোমার হচ্ছে প্রোটিন, যেগুলো বলছে কমপ্লিমেন্ট প্রোটিন। আর দুটো পদ্ধতিতে কাজ করে, একটা হচ্ছে ক্লাসিক্যাল, একটা হচ্ছে অল্টারনেট। ক্লাসিক্যালে কাজ করছে C1 থেকে C9 পর্যন্ত কমপ্লিমেন্ট প্রোটিনগুলো, আর অল্টারনেটে কাজ করছে C3 এবং C5 থেকে C9 এগুলো। আচ্ছা, এই কমপ্লিমেন্টগুলো পাবো কোথায় না, হেপাটোসাইট সেলে, ম্যাক্রোফেজে, এগুলোর মধ্যে পাবো। আচ্ছা, আর একটা কি বললাম যে কোনো কোষের মধ্যে যদি সেই কোষে যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় বা জীবাণু দ্বারা আক্রান্ত হয়, সেই কোষের মধ্যে ভাইরাস প্রবেশ করবে। কমপ্লিমেন্ট প্রোটিনগুলো প্রবেশ করা মাত্রই কোষ পর্দাতে ছিদ্র সৃষ্টি করবে। ছিদ্র করলে বাইরে থেকে জল কোষের মধ্যে প্রবেশ করবে, কোষটা ফুলে যাবে, ফেটে যাবে, দিয়ে কোষটা ধ্বংস হয়ে গেল, ব্যাস, ওখানে একটা ইমিউনিটি পেয়ে গেলাম। তাহলে এতক্ষণ আমরা পড়লাম সহজাত অনাক্রমতা। এবার অর্জিত অনাক্রমতা একটু আমি চেষ্টা করছি বলার, তোমরা একটু শোনো। আজকে একটু খালি তোমাদের টাচ দিচ্ছি অর্জিত অনাক্রমতা সম্বন্ধে। অর্জিত অনাক্রমতা পেয়ে থাকি, যদি সহজাত অনাক্রমতা পেয়ে থাকি ন্যাচারালি, অর্থাৎ দেহের মধ্যে অটোমেটিক্যালি আগে থেকেই আমাদের কিছু সিস্টেম রয়েছে যারা প্যাথোজেন ধ্বংস করতে পারছিল। কিন্তু অর্জিত অনাক্রমতাটা এইভাবে পাবো না আমরা। অ্যান্টিজেন প্রবেশ করবে, সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে, কোন অ্যান্টিজেনটা প্রবেশ করলো, যদি জ্বরের অ্যান্টিজেন প্রবেশ করে জ্বরের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে। সর্দি লাগলে সর্দির বিরুদ্ধে আসবে, বসন্ত হলে বসন্তের বিরুদ্ধে আসবে,
যদি পোলিও হয় পোলিওর বিরুদ্ধে গড়ে উঠবে। এইভাবে অর্থাৎ নির্দিষ্ট যে সমস্ত রোগগুলো রোগের জীবাণুগুলো প্রবেশ করলে তার বিরুদ্ধে আমাদের দেহ অর্থাৎ অ্যান্টিজেনকে চিনে আইডেন্টিফাই করার পর অ্যান্টিবডি খাওয়ানোর মাধ্যমে হোক বা আদার্স কোনো প্রসেসের মাধ্যমে হোক যদি সে ইমিউনিটি দিয়ে থাকে আমাদেরকে, তখন সেটাকে বলবো অর্জিত অনাক্রম্যতা। তাহলে অ্যান্টিজেন প্রবেশ করলো, অ্যান্টিজেনকে আইডেন্টিফাই করলো, আইডেন্টিফাই করার পর নির্দিষ্ট অর্থাৎ স্পেসিফিক অ্যান্টিবডি খরিত হলো, স্পেসিফিক অ্যান্টিবডি কাজ করলো, দিয়ে অ্যান্টিজেনকে ধ্বংস করলো। এই পদ্ধতিতে কিন্তু অর্জিত অনাক্রম্যতা আমরা পেয়ে থাকি। এর সবথেকে ভালো উদাহরণ যদি বলতে পারি আমরা যে টি লিম্ফোসাইটস, যে টি লিম্ফোসাইটস গুলো কি করে, প্রথমে কোষ কোনো ভাইরাস আক্রান্ত কোষ বা ভাইরাস আক্রান্ত কোষ বলছি সরি, কোনো প্যাথোজেন বা হচ্ছে কোনো ভাইরাস বা কোনো ব্যাকটেরিয়া প্রবেশ করলো, তার বিরুদ্ধে তখন টি লিম্ফোসাইটসের যে সাইটোটক্সিক টি সেল, হেল্পার টি সেল রয়েছে, তোমার হচ্ছে আরো যে সমস্ত টি সেলগুলো রয়েছে, যেমন হচ্ছে হেল্পার টি সেল আমরা নাম বললাম, এগুলো কয়েকটা ভাগ রয়েছে। তারপর হচ্ছে সাইটোটক্সিক, এই সমস্ত অনেক টি সেলগুলো রয়েছে। এই টি সেলগুলো কিন্তু তখন তোমার লিম্ফোকাইন খাওয়ানোর মাধ্যমে, লিম্ফোকাইনিন একটা এনজাইম, কি বললাম, লিম্ফোকাইনিন, খাওয়ানোর মাধ্যমে একটা এনজাইম তোমার হচ্ছে অ্যান্টিজেনটাকে ধ্বংস করার চেষ্টা করবে। অর্থাৎ বিজাতীয় বস্তু প্রবেশ করলে তার বিরুদ্ধে আমাদের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবো, এটাকে বলা হয়েছে অর্জিত অনাক্রম্যতা। তো এই সম্বন্ধে বিশাল বড় একটা তথ্য রয়েছে। কিরকম, এটাকে আবার অনেকভাবে ভাগ করা হয় অর্জিত অনাক্রম্যতাকে। তোমার হচ্ছে সক্রিয় অর্জিত অনাক্রম্যতা, নিষ্ক্রিয়। সক্রিয় আবার কয়েকভাবে বিভক্ত, প্রাকৃতিক সক্রিয়, আর্টিফিশিয়াল সক্রিয়। একটা হচ্ছে আবার যেটা বললাম নিষ্ক্রিয়, বললাম নিষ্ক্রিয়, প্রাকৃতিক নিষ্ক্রিয়, আবার তোমার হচ্ছে কৃত্রিম নিষ্ক্রিয়। এইসব কয়েকটা পদ্ধতি রয়েছে। যেমন আমি একটুখানি বলে রাখি ঘটনাক্রমে, গল্প আকারে, তোমরা একটু চেষ্টা করবে পড়ে আসার। ধরে নাও যে আমাদের কোনো বসন্ত রোগের জীবাণু প্রবেশ করলো। আগে তো চিকেন পক্স হতো, খুব মারাত্মক একটা ডিজিজ, এত বড় বড় করে মাংস একদম গর্ত হয়ে নেমে যেত, ওই জন্য চিকেন পক্স বলা হতো। এখন যেটা আছে বর্তমানে কিছুটা পরিমাণ আছে, সেটা হচ্ছে স্মল পক্স বা গুটি বসন্ত। গুটি বসন্ত যদি কাউকে একবার হয়, তাহলে তার বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি হবে। এই অ্যান্টিবডি তৈরি হওয়ার মাধ্যমে যে ইমিউনিটিটা পেয়ে থাকবে আর কি, পেয়ে থাকে কোনো ব্যক্তি যদি গুটি বসন্তে আক্রান্ত হয়, তার বিরুদ্ধে ন্যাচারালি একটা অ্যান্টিবডি খরিতে হবে। সেই অ্যান্টিবডি দ্বারা সে সুস্থ হবে। তার ফলে একটা লং লাস্টিং, প্রায় লাইফ টাইম বলতে পারি, লাইফ টাইম একটা ইমিউন সিস্টেম সে কিন্তু অর্জন করবে। অর্থাৎ সে আর কোনোদিনই গুটি বসন্ত আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কিছু কিছু ক্ষেত্রে হয়ে যাচ্ছে, যাদের ইমিউন সিস্টেম খুব দুর্বল হয়ে যাচ্ছে, আপাতত দেখতে পাচ্ছি, খুব রেয়ার কেস। কিন্তু বলা হচ্ছে যে এই সমস্ত ভাইরাস প্রবেশ করলে সে আর কোনোদিনই গুটি বসন্ত আক্রান্ত হবে না। এই পদ্ধতিতে আমরা অর্জিত অনাক্রম্যতা পেয়ে থাকি। তো কিছু আবার রয়েছে, যেমন যে ধরে নাও যে আমাকে সাপে কাটলো, সাপে কাটার বিরুদ্ধে যদি আমরা ইঞ্জেকশন নিয়ে থাকি অ্যান্টি র্যাবিস বা হচ্ছে অ্যান্টি ভেনম, তোমার হচ্ছে কুকুর যদি কাটে জলাতঙ্ক হবে, র্যাবিস ভাইরাস প্রবেশ করলো, তার বিরুদ্ধে একটা জলাতঙ্কের তোমার হচ্ছে অ্যান্টিবডি সৃষ্টি হয় জলাতঙ্কের বিরুদ্ধে ইঞ্জেকশন নেওয়ার মাধ্যমে। তো সেগুলো কিন্তু আবার অস্থায়ী, টেম্পোরারি। এটা বলতে পারি না যে জলাতঙ্ক কিন্তু একবারে টাকে হয়ে যায়, পরবর্তীতে আর হবে না, এরকম বলতে পারা যাবে না। হ্যাঁ, তো এই হচ্ছে ঘটনা আর কি। কিছু আছে স্থায়ী, কিছু আবার অস্থায়ী রয়েছে। তো এগুলো আমরা পরবর্তীতে বিস্তারিতভাবে পড়বো, ইনশাআল্লাহ চেষ্টা করবো। আজকে যেটা পড়া তোমরা করবে ভালো করে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন ভাবে করবে, ইমিউন সিস্টেমের মধ্যে, ইমিউনিটির মধ্যে যেটা পড়লাম সহজাত অনাক্রম্যতা, খুব ভালো করে পড়ে আসো পুঙ্খানুপুঙ্খভাবে।
কারণ এখান থেকে ছোট ছোট কোশ্চেন নেবে আর কি। ইন্টারফেরন এবং অ্যান্টিবডির পার্থক্য। অ্যান্টিজেন যদি অ্যান্টিবডির পার্থক্য বলতে বলে কি বলবে, তাহলে অ্যান্টিজেন প্রকৃতির তোমার হচ্ছে কোনো কারো ব্যাপার নেই, ও এনভায়রনমেন্টে ঘুরে বেড়াচ্ছে, আমাদের দেহে প্রবেশ করতে পারে। কিন্তু অ্যান্টিবডি এরা কিন্তু অটোমেটিক্যালি আগে থেকে নেই, অর্থাৎ অ্যান্টিজেন প্রবেশ করলে অ্যান্টিবডি খরিতে হবে। অ্যান্টিজেন যদি যৌগিক প্রোটিন হয়, কম্পাউন্ড প্রোটিন হয়, তাহলে অ্যান্টিবডি হচ্ছে গ্লাইকোপ্রোটিন, অর্থাৎ তার থেকে একটু তোমার হচ্ছে এটা বেশি, আণবিক ভরটা বেশি। অ্যান্টিজেন দেহে প্রবেশ করলে ক্ষতি করার প্রবণতা তাদের থাকে, কিন্তু অ্যান্টিবডিটা হচ্ছে অ্যান্টিজেনকে ধ্বংস করে আমাদের দেহটাকে সুস্থ রাখার চেষ্টা করে। এইভাবে পার্থক্যগুলো করে আসার চেষ্টা করবে, তোমরা নিজে নিজে সৃজনশীলতা বাড়াবে, ক্রিয়েটিভিটি বাড়াবে। ইমিউনোলজি অর্থাৎ হেলথ অ্যান্ড ডিজিজ, আগে আমি নাম দিয়েছিলাম ইমিউনোলজি, ওটা হেলথ অ্যান্ড ডিজিজ আর কি, কনফিউজ হয়ে যেও না। তো এইভাবে তোমরা নিজে নিজে ইমিউন সিস্টেমটাকে ধরে রাখার চেষ্টা করো। পরিবেশ পরিস্থিতি খুব খারাপ, হ্যাঁ, তাহলে ইমিউন সিস্টেমটাকে বাড়াও, ইমিউনিটি বাড়াও, ভালো ভালো খাবার খাও, উল্টোপাল্টা খাবার খাবে না, তাহলে দেখবে ইমিউনিটি গড়ে উঠবে। তোমার হচ্ছে যে করোনা ভাইরাসটা হচ্ছে, সে ভাইরাস থেকে মুক্ত পাওয়া এই পেয়ে যেতে পারো। আমাদের ইয়াং বয়সে সাধারণত অ্যাটাক হওয়ার সম্ভাবনা খুব কম, তাই বলে আমরা সচেতন থাকবো না এটা নয়, সচেতন থাকতে হবে সবাইকে। আজকে এই পর্যন্ত থাকলো, তোমরা হচ্ছে ভালো পড়ো, কোশ্চেন থাকলে অবশ্যই বলবে, আমাকে জিজ্ঞেস করবে। নেক্সট দিন আমরা কিন্তু অর্জিত অনাগ্রমতাটা ডিটেলসে পড়বো সুন্দর করে। আজকে এই পর্যন্ত থাকলো, থ্যাংক ইউ, ওকে।